তাদের কথা কেন বলছে তাই তাদের মন খারাপ হয়েছে। জিনদের মন খারাপ হয়েছে? হ্যাঁ। এইরকম করে অর্থনৈতিক কষ্ট দিচ্ছে জিনরা, চাইটা কি আপনার কাছে? আমাকে ওরা ফার্স্টে বলছে যে আমাকে সবভাবে কষ্ট দিবে, আমাকে সামাজিক ভাবে ছোট করবে, হেউ করবে, এবং তা করছেও। আমার ধরেন আমি একটা ড্রেস পরে আসছি, ড্রেসটা ভালো, আমার বাচ্চাদের সামনে টান দিয়ে ছিঁড়ে ফেলতো। হ্যাঁ, আমার বাচ্চাদের সামনে ছিঁড়ে ফেলতো। কে? জিনেরা। আমার সৌন্দর্য ভালো লাগা সবটা ওর জন্য, পার্সোনালি যেই আশিক জিন ওর জন্য। আমার রান্না করা ভাত ওরা নষ্ট করে ফেলতো, আমার বাজার করা, আমার ঘরে বাজার করে আনছি সেটাও নিয়ে যেত, আমার বাচ্চারা ওদের বাবা ছাড়া আমার জন্য। আমার সেকেন্ড বিয়ে করতে আমি বাধ্য হয়েছি। আমি নিজে সন্তান, আমি ফিল করি যে আমার মায়ের শরীরে যদি আমি আঘাত দেখতাম এরকম, আমার কেমন ফিল হইত। সেখানে আমার ছেলেরা এরকম আঘাত ওরা দেখছে, ওরা তো শুধু এইটা দেখছে, আমার শরীরের ভেতরে ক্ষতটা ওরা দেখে নাই, যে ওরা আমাদের কাপড়ের ভেতরে ঠিক কতটা ক্ষত করছে। তো জিনেরা হচ্ছে আমাকে বলছে যে চুলে যে জ্বর দেওয়ার কথাটা, আমি চুল ফেলে দিছি, এটা আমাকে বলছে এটা কেন আমি বলছি। তো এটা তাদের অভিযোগ, যেটা তারা যে প্রথম যে 3-4 জন ছিল তারা এটা করে নাই, করলে অন্য কেউ চুলে জ্বর দিছে। তো এটা যেন তাদের কথা কেন বলছে তাই তাদের মন খারাপ হয়েছে। জিনদের মন খারাপ হয়েছে? হ্যাঁ, আমাকে একটা শর্ত দিছে, আমার ওরা অনেক কিছু নিয়ে যেত, আমার কিছু প্রয়োজনীয় কিছু পেপারস ওরা নিয়ে গেছে। তো বলছে আমি যদি কখনো, মানে এটা আমার ফেসবুক বা যে কোনো মাধ্যমে হোক আমাকে এটা জানাইতে বলছে, জানাইলে ওরা আমার পেপারগুলো অন্তত আমাকে ফেরত দেওয়ার চেষ্টা করবে, মানে এটা বলছে। এই চুলের কথা বলছেন, এই জন্য আপনার কি বেশ কিছু পেপার নিয়ে গেছে? না, এটা অনেক আগে নিছে, ওরা আমাকে ফেরত দিবে যদি আমি এটা উইথড্র করি, এটা আমাকে ফেরত দিবে, আমাকে এটা বলছে। আমি হচ্ছে একজনের কাছে টাকা পাবো বেশ কিছু, আমার হাজবেন্ড আর কি দিছিল, তো সেটা চেক মামলা দিয়ে আমি একটা মামলা করি। তো আমি হচ্ছে কোর্ট থেকে বাসে উঠি, ওখান থেকে আসার সময় আমার খুব গরম লাগতেছিল, মানে ভালো লাগতেছিল না। এটা হচ্ছে 2022-এর দিকের কথা, শেষের দিকে না হয় 23-এর প্রথম দিকে এরকম হবে। তো তখনকার কথা, তো ওই বাস অনেক ভিড় ছিল, বাসটা চেঞ্জ করি, দেখি আরেকটা বাসে একদম খালি, তো ওই বাসটায় উঠি। তো আমি যখন বাস থেকে নামি হচ্ছে ওই ল্যাবরেটরি ওইখানে, তখন হচ্ছে আমার ওদের আমি দেখি বাসে ওরা 3 জন। তো দেখার পর হ্যাঁ, ওই মহিলা আর 2টা পুরুষ, ওদের দেখার পর আমি একদম অসুস্থ হয়ে যাই। আমি আসলে বাস থেকে নেমে সঙ্গে সঙ্গে একটা মানে পানি কিনে মাথায় পানি দিই, একটু খাই, তো একটু আমি ওখানে বসি, রাস্তায় বসি। বসার পর হচ্ছে কিছুক্ষণ পর দেখে আমার কাছে পেপারসগুলো নাই, এটা ফাইল ছিল পেপারের, ওটা নিয়ে গেছে। এখন সেই পেপারটা আমাকে বলছে ফেরত দিবে, আর আমি মামলাটা হেরেও গেছি, যেহেতু আমি অরিজিনাল ডকুমেন্ট দেখাইতে পারিনি, মামলাটা আমি হেরেও গেছি। মানে ওরা আমাকে প্রথম থেকে বলছে আমাকে ওরা আর্থিকভাবে ক্ষতি করবে, মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে, কাপড়ে, ভাতে, মানে সব কিছুতে ক্ষতি করবে। আমাকে এইভাবেই আসলে কাজটা করানো হয়েছে। অথচ জানেন, আপনার জিনের অত্যাচার শুনে অনেকেই বিশ্বাস করতে চায় না, অনেকে বলে যে না, এটা হইতে পারে না। এটা আসলে যারা ভুক্তভোগী তারাই বলতে পারবে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা, বা যারা এটা ভুগছে তারা বলতে পারবে। আর শুধু এই বিষয়গুলো না, আমার বাসায় টাকা থাকতো না, একদমই না। এটা শুরু হয়েছে অনেক আগে থেকেই, এটা যখন গ্রামে থাকি তার আগে থেকেই শুরু হয়েছে। তো সেই 14-15 সাল থেকে শুরু হয়েছে, তখন অল্প অল্প করে টাকা নেয়। আমার হাজবেন্ড আবার সবকিছু হিসাব করে রাখতো, সে এসেই আগে আলমারিটা খুলে টাকা রাখতো। তো মাঝে মাঝে টাকা দিত নাই, মানে কম, কিন্তু আমি টাকা নিব সে বিশ্বাসও তার মধ্যে না যে আমি শিখা টাকা নিবে, কিন্তু তারপর টাকা মিসিং, কোথাও একটা সন্দেহ রয়েই যায় মনের মধ্যে। তো আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু বুঝতে পারতো। আর আমার ওই পরে হচ্ছে যখন আমি মোহাম্মদপুরে চলে আসি, তখনও ধরেন বাজার করতে গেলাম 1000, 1500 বা 2000 টাকা নিয়ে, দেখতাম মাঝে মাঝে পুরোটা মিসিং, পার্স থেকে নাই, আবার দেখতাম হচ্ছে অর্ধেকটা নাই। মানে এমন হতোই, আমার ঘরে আমি কোনো টাকা রাখতে পারতাম না। ঘর থেকে টাকা চলে যাচ্ছে? ঘর থেকে টাকা নিয়ে যেত। আর ফ্ল্যাট বাসার মধ্যে তো আননোন পার্সন আসার কথা না, আমার বাসায় কেউ আসতো না আননোন পার্সন, তো হচ্ছে টাকা নিয়ে যেত। 2022-এর 4 ডিসেম্বর আমার ছেলেদের পরীক্ষা, ওই দিন ফার্স্ট, তো কিছু ফি বাকি ছিল, আমি ফি দেওয়ার জন্য টাকাটা রাখছি, সে টাকাটা ভাই নিয়ে গেছে, আর আমার ছেলেরা পরীক্ষা দিতে পারেনি। মানে সেই মুহূর্তটা, সেই দিনটা আমি কখনো ভুলতে পারবো না, যে ফিটা বকেয়া ছিল বলে স্কুল থেকে তো পরীক্ষা দিতে দেয়নি। ঠিক আছে, তো এটা এখানকার স্কুল। এটা একটা মা বাবার জন্য কতটুকু কষ্টের। ওই মুহূর্তটা, ওই দিনটা আমি কখনোই ভুলবো না, কোনোদিনও না।
যেখানে ওর বাবা প্রতি বছর অনেককে ফ্রিতে ভর্তি করাই দিত তার রেফারেন্সে বা সে টাকা দিয়ে, সেখানে আজকে তার এই সন্তান। জিমিদের জন্য আমার 2টা ছেলে স্কুল গেট থেকে ফেরত আসছে, পরীক্ষা দিতে পারেনি। তো মানে যদি আমি না খেয়ে থাকি, যে কষ্টটা আমার হয়েছে এটা তার থেকে বেশি কষ্ট যে আমার ছেলের এই কষ্টটা পাইছে হয়েছে, আর এটা আমি নিজে দেখছি। তো আমরা অনেকের কাছে টাকা পাবো, এখনো টাকাটা দেয় না। এইরকম করে অর্থনৈতিক কষ্ট দিচ্ছে জিনরা, চাইটা কি আপনার কাছে? আমাকে ওরা ফার্স্টে বলছে যে আমাকে সবভাবেই কষ্ট দিবে, আমাকে সামাজিক ভাবে ছোট করবে, হেউ করবে, এবং তা করছেও, অনেকভাবেই করছে। আমার যে হাজবেন্ড পরে সেকেন্ড, ও কিন্তু অনেককেই ফোন দিত, ফোন দিয়ে আমার সম্পর্কে বাজে বাজে কথা বলতো। মানে এটা ওরা করাইতো, পজেস যখন হইতো তখন এটা করতো, মানে এটা প্রায় সময় করতো, এই কাজগুলা করতো। এমনিতেও এটা করতো, কি বলে তো? জানি না কি বলে, তবে অনেককে ফোন দিত, বলতো অনেক কিছুই বলতো। আর আমার ঘর থেকে এভাবে ধরেন বাজারের টাকা অনেক নিয়ে গেছে, রান্না করা খাবার রেখে দিছি সেটাও নিয়ে যেত, মাছ কাটতেছি সেই জায়গা থেকে মাছ নিয়ে যেত, মানে খেতে দিবেন আমাকে না মানে অনাহারের মাছ আগে। কাটতেছেন সেখান থেকে? হ্যাঁ, আমি ভাত খাইতে বসছি, ওখান থেকে ভাত ফেলে দিত, সেটা আমার হাজবেন্ডের মাধ্যমে। কেমন? কিন্তু আমাকে খেতে দিবে না। আপনার হাজবেন্ডের মাধ্যমে কেমন? ও পজেস্ট হয়ে করতো, আর মাছ এমনিতেই চলে যেত, গায়েব হয়ে যেত সামনে থেকে। আমার ঘরে হচ্ছে পাগল নাকি? কি বলেন এটা? আপনার জায়গায় জায়গায় আগুন ধরে দিত, গ্যাস সিলিন্ডার ছেড়ে রাখতো, গ্যাস সুইচটা অন করে রাখতো। এসে বাসায় কেউ নাই, হুম। ঘরে আসলাম দেখতাম এই অবস্থা। আমার হচ্ছে আমি 2023 রোজার বাড়িতে যাই গ্রামে, তখন হচ্ছে আমার কাছে বেশ কিছু টাকা ছিল, তো একজনের কাছে পেতাম, সেখান থেকে সে আমাকে 20,000 টাকা দিছে, আর আমার কাছে কিছু টাকা ছিল। তো হঠাৎ করে আমার যে চিকিৎসক, যে হুজুর দিয়ে আমি চিকিৎসা করি, ইমাম দিয়ে, তিনি আমাকে ফোন দিল, আপনি কোথায় আছেন? বললাম কেন? বলে আপনি কোথায় আছেন বলেন। আমি তো গ্রামে আসছি। বলে আপনার কাছে টাকা আছে ঘরে বা আপনার সঙ্গে? বললাম হ্যাঁ, ঘরে কিছু টাকা আছে। বলে টাকাটা সরাই ফেলেন, ওরা নিয়ে যাবে। কারণ তখন তো আমি প্রেগনেন্সি সময় ছিলাম তখন, আর এর মধ্যে অনেক জিনের মধ্যে ভালো ছিল, ওরা অনেক চাইতো আমি ভালো হই, হুম। তো ওরা অনেক সময় অনেক পরামর্শ দিত। তো ওরাই হুজুরকে বলছে যে আমাকে এই খবরটা দিতে। বলে আপনি টাকাটা তাড়াতাড়ি সরাই ওরা ফেলেন। আপনাকে না বলে হুজুরকে কেন বললো? আমার সাথে তো সবসময় বলতে পারে না কথা। কেন? তখন তো আমি যখন ওরা পজেস্ট করে ফেলে, আমি অসুস্থ হয়ে যাই, হুম। তখন ওরা দেখা যায় আমি অচেতন থাকি, তখন ওরা আমার সাথে কথা বলে, বা না, স্বপ্নের আপনার মাধ্যমে পুরোই কথা সেন্স বলে, থাকে না। না বা হচ্ছে আমার হাজবেন্ডের মাধ্যমে আমার সাথে কথা বলে, বা হুজুরের মাধ্যমে, এভাবেই কথা বলে। তো আমাকে তখন বললো যে, তখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ, হ্যাঁ। তখন মা অনেকটাই সুস্থ। পরে বললো আপনি টাকাটা তাতে সরাই ফেলেন, এখন আমি তোমার ঘরে রাখতে পারবো না। পরে আমার এক যা আছে তার কাছে রাখলাম, আমার ভাসুরের মেয়েকে বললাম যে একটা দোয়া লিখে তারপর টাকাটা রাখো, ওভাবে রাখছে। পরে আমি মোহাম্মদপুর আসার সময় টাকাটা নিয়ে আসি, হুম। এভাবেই কিন্তু ওই টাকাটা তখন সেভ করি। আমার অনেক টাকা এভাবে নিয়ে গেছে, অনেক টাকা নিয়ে গেছে ভাইয়া, মানে অনেক রিজিক নষ্ট করে ফেলছে আমার বাচ্চাদের, আমার অনেক রিজিক নষ্ট করছে। আমার ধরেন আমি একটা ড্রেস পরে আসছি, ড্রেসটা ভালো, আমার বাচ্চাদের সামনে টান দিয়ে ছিঁড়ে ফেলতো, হ্যাঁ? আমার বাচ্চাদের সামনে ছিঁড়ে ফেলতো কে? জিনেরা। মানে আপনি দেখতেছেন আপনার জামা ফিরে যাচ্ছে? ওটা হচ্ছে আমার হাজবেন্ডের মাধ্যমে, কিরকম? ওর মধ্যে এসে। মানে আপনার হাজবেন্ড জামাটা ছিঁড়তেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজেস্ট, বুঝতেছি পজেস্ট। কোনো কারণ ছাড়া? হ্যাঁ, আমি পড়তে পারবো না এই জামা, এটা তো আমার ভালো লাগতেছে, কেন আমি এটা পরবো? মানে ঝগড়া করে নাকি না, এমনিতেই? এমনিতেই পড়তে পারবো না, কেন পরবো? আমার সৌন্দর্য ভালো লাগা সবটা ওর জন্য, পার্সোনালি যেই আশিক জিন, ওর জন্য। এটাও আর কি বলতো, আমার যে ঘর থেকে অনেক কিছু নিয়ে যেত, আমার অনেক জামা কাপড় নিয়ে গেছে, আপনার কিছু আশিক- জামা কাপড় দিচ্ছে ভাইয়া। দিছে? হ্যাঁ, কিছু জামা কাপড় দিচ্ছে, অনেকগুলা নিয়ে গেছে, কিছু জামা কাপড় আমাকে ফেরত দিছে। মানে আপনার গুলো আপনাকে ফেরত দিছে না ওদের বানানো? আমার গুলো আমাকে ফেরত দিছে। একবার আমার গ্যাস সিলিন্ডারের বোতল, ওটা নিয়ে গেছিল, আবার অনেক রিকোয়েস্ট করার পর দিয়ে গেছে। আপনার আমার যে আশিক- পেপার গুলো ভাইয়া যে নিয়ে গেছে ওরা, এই পেপার গুলো এর আগেও 2বার নিছিল, ওরা আবার আমাকে ফেরত দিছে, কিন্তু লাস্ট টাইম নিয়েছে আর ফেরত দেয় নাই। আমাকে এটা বলেন, আমি অনেকক্ষণ থেকে জানতে চাচ্ছি, আশিক জিন
প্রথম অ্যাফেয়ার হইলো কেমনে আপনার সামনে যে আমি আমাকে তোমার হচ্ছে আগামী আরেকটু বলি, টাকার বিষয়টা বলি। এভাবে হচ্ছে ওরা আমাকে অনেক সময় ডিমান্ড করতো, এটা করতে হবে, এটা করতে হবে। কিভাবে ডিমান্ড করতো? ওদের এই জিনিসটা খাওয়াইতে হবে। মানে ডিমান্ডটা করতে কিভাবে বলতো কেমনে? হুজুরের মাধ্যমে, মানে যে ইমাম, যে চিকিৎসক, তার মাধ্যমে, না হলে আমার হাজবেন্ডের মাধ্যমে, দুজনের মাধ্যমে আমাকে বলতো, ডিমান্ড করতো। বা আমি নিজেও বুঝতে পারতাম, আমার নিজের সাথেও বলতো যে এটা খাওয়াইতে হবে, এটা দিতে হবে, এইভাবে কিন্তু দিতাম। মানে আপনাকে সে বলতেছে আজকে পিজা খাও নাইলে তোমার ঝামেলা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম বলতো। একবার একটা খাসি চাইছে, সেটাও কিন্তু দিছি, মানে রান্না করে ওদের দিছি, আর হচ্ছে বাচ্চাদের খাওয়াইছি মাদ্রাসার, এভাবে। আরেকবার হচ্ছে আমাকে বলতেছে যে তোর এই একটা কাজ, যে এটা আমি করে দিব, তোকে তোর ভাসুরের কাছে টাকা চাইতে হবে। আমি তার কাছে কেন টাকা চাইবো, বলে চাইতে হবে, মানে আমাকে ছোট করবে সব জায়গা। কিন্তু তার সাথে আমার সাথে রিলেশন এখন ভালো না। আচ্ছা, ঠিক আছে, আর তার কাছে এমনিতেও টাকা পাবো, তো আমার কাছে ধার চাইতে হবে। তো আমি আমার চাচাতো ভাসুরের কাছে চাইলাম, দিল। কিন্তু ওরা বললো আমার ভাসুরের কাছেই চাইতে হবে, মানে হাজবেন্ডের যে ভাই, নিজের ভাই। তারপর আমি আমার ভাসুরের কাছ থেকেও নিলাম কিছু টাকা। মানে ওরা হচ্ছে এরকম অদ্ভুত অদ্ভুত কাজ করতো, ওদের এরকম মানে ডিমান্ড বা এরকম ওরা আমাকে দিয়ে করাইতো। ঠিক আছে, এরকম অদ্ভুত কাজ ছিল। আর মন্দিরের বিষয়টা তো আছেই। আমি টাঙ্গাইলে গেছি আমার বরাবর বাসা বাড়িতে, ওখানেও আমাকে বলতেছে, ওটা আমাকেই বলতেছে যে কালীর মন্দিরে যাইতে, ওখানে কালীবাড়ি আছে, মন্দির আছে বড়। আমি বলি ওইখানেও গেছি, ওইখানে গিয়ে আমি ফার্স্ট টাইম চরণামৃত খাই। এটা আমি যতবার খেয়েছি ভাইয়া, আমার এটার টেস্ট এত বিচ্ছিরি, মানে এটা খাওয়ার পর আমার পেট খুব ব্যথা করতো, বমি আসতো। এটা যারা হিন্দু তারা বুঝবে। ঠিক আছে, একটা পানির মধ্যে অন্য কিছু মিক্সড করা থাকে, মানে টেস্টটা খুব বাজে আমার কাছে। ওকে। আমার বমি আসতো ওটা খাওয়ার পরে, পেট ব্যথা করতো, তারপর আমি এটা খেতাম। খেলে কি হয় আমি জানি না, বলছে খাইতে হবে। হ্যাঁ খেতাম, কিন্তু জানি না ওটা খেলে কি হয়। কিন্তু ওইটা খেলে আমার খুব কষ্ট হতো, মানে অস্বস্তি একটা অনুভব হতো, তারপর আমি এটা খেতাম। আমাকে ওই প্রশ্ন উত্তর দিন, আপনার আশিক জিন প্রথম কবে অ্যাপিয়ার হইলো এবং আপনি ওকে বললো যে? আমি যখন হচ্ছে বিয়ের পর থেকে, আমার যখন হচ্ছে মেজো ছেলে হইলো শিপুল, ও হওয়ার পর থেকে অ্যাক্টিভিটি তো হচ্ছে আমার সঙ্গে এরকম। তো 2018 সালে তখন বিশ্বকাপের ফিফা বিশ্বকাপ খেলা হইতেছিল তখন। এর আগে তো শ্যাডো দেখতাম আমি ওদেরকে। তো হচ্ছে আর বিভিন্ন সময় বিভিন্ন ওই যে নদীতে মাজারে যাইতে বলতো, যাইতাম, মন্দিরেও যাইতাম, তখন টুকটাক যাইতাম, মাজারে বেশি যাইতাম। আর বিভিন্ন সময় ডিমান্ড করতে হচ্ছে খিচুড়ি দিতে হবে, ওই মাজারে যাইতে হবে, এইটা নিয়ে যাইতে হবে, ওইটা নিয়ে যাইতে হবে, এরকম। একবার খিচুড়ি দিলাম নদীতে রাত করে, তখন আমার বাবুটা অসুস্থ ছিল, তখন আমার ওই ছেলেটা ছোট ছিল অনেক। তো আমার শাশুড়ি শুধু বললো, তো সবাইকে দিতে হবে না, একটু রান্না করো, আমি নদীতে দিয়ে আসবো না। তো আমার শাশুড়ি তাই করে। এরপর আমাকে এসে বলতেছে, মানে ঘুমের মধ্যে স্বপ্নে, যে হচ্ছে আমি কেন বাচ্চাদেরকে দিলাম না, ওটা ছিল নিরামিষ সিন্নি। এরপর আমাকে বলতেছে যে গরুর গোস্ত দিয়ে খিচুড়ি রান্না করে বাচ্চাদের খাওয়াইতে হবে, নদীতে দিতে হবে। আর আমাদের পাশের বাসায় একটা মহিলা ছিল, তার বাসায় কালীর ঘট আছে, মরুনির মা। তো বললো যে ওকে দিয়ে হচ্ছে খিচুড়িটা রান্না করাবি, ওকে দিয়ে হচ্ছে সবকিছু করাবি। পর আমি তাকে বললাম, সে রান্না করে দিল। তো এরকম ওদের ডিমান্ড ছিল। আর ওই যে 18 সালে বিশ্বকাপে খেলার সময় আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চারা, আর আমাদের পাশে একটা ছেলে, আমেরিকা ছিলাম। তো আমি কিচেনে যেতেছি, রাতে খাবার খাইছে, খাবারটা রাখতে। তো আমি জাস্ট দরজাটা খুলছি, খোলার পর দেখি ভাইয়া একটু একটু বৃষ্টি হইতেছে বাইরে। আমাদের এলাকায় অন্য একজন, তার শরীরে সে দাঁড়ায় আছে। আরেকজন? হ্যাঁ হ্যাঁ। কোথায় দাঁড়ায় আছে? আমার ঘরের বাইরে, বারান্দার মধ্যে। বারান্দা হাফ ওয়াল করা, তো তো ওইটার মধ্যে, ওয়ালের মধ্যে এভাবে হাত দিয়ে বসে আছে, মানে দাঁড়ায় আছে। তো এইটা দেখে, মানে দেখার পর হচ্ছে কয়েক 2 সেকেন্ডের মধ্যে সে, মানে কেমন একটা ধোঁয়া হয়ে মিশে গেল। ওটা দেখে আমি জাস্ট স্টপ হয়ে আসি। তো আমি বুঝতেছি না আমি কি করব। তখন ওই যে পাশের বাসার ছেলেটা, যে ও আবার এটা নোটিস করছে, করার পর হচ্ছে ও বলতেছে, দেখেন কাকে কিছু হয়েছে, মানে আমার হাজবেন্ডকে বলতেছে। পরে আমাকে এসে ধাক্কা দিছে, ধরছে, কি হয়েছে। তখন আমি ভাইয়া কান্না করে দিছি অনেক, মানে পজেস্ট হইলাম বেশিরভাগ হচ্ছে, মানে অনেক আওয়াজ করে কান্না করি। তো আমি এরকম কান্না করতেছি, তো সে তো বুঝে নাই, আমিও বুঝি নাই। তো আমাকে সে রাগ করলো যে কেন আমি এরকম করলাম, আর আমি বোঝাইতে পারতেছি না যে আমি কেন এরকম করলাম। তো এইভাবেই তো চলতেছে। এরপর সে নিখোঁজ হয়ে গেল, এভাবে চলতেছে। এরপর যখন আমি ট্রিটমেন্ট করতেছি, বিভিন্ন জায়গা করতেছি, তো অনেক জায়গা ধরতে পারতেছে না।
শ্রীমঙ্গল যে গেছিলাম ওইখানে হুজুরদের ট্রিটমেন্ট করাইছিলাম এক মাদ্রাসার। তো তিনি কিছুটা ধরতে পারছে, মানে কথা বলছে আমার মধ্যে এনে। এরপরে বর্তমানে আমি যাকে দিয়ে ট্রিটমেন্ট করাই, তিনি যে হচ্ছে মমতাজের অপোজিট একটা মসজিদ আছে না, চৌধুরী রিয়েল এস্টেট, ওই মসজিদের ইমাম তখন ছিল। তো ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে বললো যে আপনি 5 জনের নাম দেন, 10 জনের নাম, এটা দিয়ে আমি হচ্ছে ট্রাই করব যে হচ্ছে এর মধ্যে কি হইতে পারে সন্দেহভাজন। তো আমি হচ্ছে আমার এলাকায় একজন ছিল, আমাকে বিয়ে করতে চাইতো, সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ফার্স্ট আমি তার নাম দিই, এরপর আরো কিছু নাম, 5টা নামের মধ্যে 5-6টা নাম বলি। 5-6 জন বলার পরে হুজুর বললো যে আর বলতে হবে না, এই নামের লোকটা আপনাকে করছে। আর একে সন্দেহ হয়েছে কারণ হচ্ছে আমি জানতে পারি, আমার আপা বলে যে ও কোনোভাবে আমাকে বিয়ে করতে চাইছিল। আর ও কিছু কথা বলছে আমি যেটা আমি শুনতে পারছি, আননোন পারসন কারো কাছে। তো এইটার জন্য ওর নাম দিছি, বলি আমি ভাইয়া এই জন্য আমি ওর নাম দিছি। এরপরে ভাইয়া ধাপে ধাপে জানতে পারি সবকিছু। কিরকম? জিনেরা আমাকে বলে যে ও তোকে বিয়ে করতে চাইছিল, তোর বাসায় প্রস্তাব দিছিল, তুই খবর নিয়ে দেখ। তো আমি সেই খবরটা নেই, নেওয়ার পর জানতে পারি যে হ্যাঁ আমাকে বিয়ের প্রস্তাব দিছিল। আর ওনাকে এটাও বলে যে তোর বাসায় একবার আসছিল, মনে করে দেখ তোর বাসায় একবার আসছিল। আর ও এসে ও তোর প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে গেছে, যেমন আমার পরার কাপড় আর আমার মাথার চুল, ওটা নিয়ে গেছে। কোত্থেকে নিয়ে গেছে, কিভাবে নিয়েছে সবটাই আমাকে বলছে। আর এটার সাথে মিলেও গেছে। হ্যাঁ, ও একবার আমাদের বাসায় আসছিল, আমাদের বাসায় এসে বলতেছে যে পাত্রী দেখতে আসছি, বিয়ে করবো, পাত্রী দেখতে আসছি। কিন্তু পাত্রী দেখার জন্য তো সে একা আসবে না, যেহেতু সে বিয়ে করবে। তো যাই হোক, সে যখন আমাদের ঘরে আসে, সে আমার ভাই আসছে, তাকে অবশ্যই আমি খাবার দেবো, লাঞ্চ টাইম আসছে। আমার হাজবেন্ড ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেছে, আমি কিচেনে চলে গেছি। এই সুযোগে সে চুলটা নিছে। আর ড্রেসিং টেবিলে মানুষের মেয়েদের চুল থাকবেই আশেপাশে, স্বাভাবিক। সে আমার রুমে এসে সে নিয়ে গেছে। আর পরার কাপড়টা পরে নিছে, পরে কোনোদিন এসে কোনোভাবে নিছে। তো এভাবেই নিছে, আমাকে এভাবে বললো। আর হচ্ছে আমাকে বিয়ে করার জন্য এটা করছে। আমার পর একটা ক্ষোভ ছিল, রাগ ছিল, যেহেতু আমার খুব ছেলে ছিল। তো আমি যখন এই খবরগুলো পেলাম যে হ্যাঁ কথাগুলো সত্যি, এই কথাগুলো কিন্তু আমি কোনোভাবে জানতাম না, জানার কথা না, বা আমার যে চিকিৎসক তারও জানার কথা না। কিন্তু আমাকে কিন্তু এই কথাগুলো আবার বলছে, বলার পর দেখলাম যে এই কথাগুলো সবটাই সত্যি। এরপর আমাকে হচ্ছে বললো যে ও এরকম পজিশনে এখন আছে, ও আর্থিকভাবে খুবই অসচ্ছল, ও অনেক ঋণগ্রস্ত আছে, ওর ফ্যামিলিতে মানে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিত। আমি সেই খোঁজগুলো নিতাম, খোঁজগুলো নেওয়ার পর দেখতাম যে হ্যাঁ সবগুলো মিলে যাচ্ছে। এবং আমাকে এটা বলছে যে ওর বউ হচ্ছে কিন্তু পরকীয়া আসক্ত। এটা আমি কিন্তু বলতেছি অন ইয়ারে, সবাই দেখবে, আমি কিন্তু মিথ্যা বলতেছি না, এটা কিন্তু সবাই দেখবে। তো ওর বউ কিন্তু পরকীয়া আসক্ত, ও তোর ক্ষতি করতে চাইছে, ওর কিন্তু ক্ষতি হইতেছে। তোর কি ক্ষতি করছে, ওরও ক্ষতি হবে, এরকম বেশি হবে ওর। এবং সেটা ও ধাপে ধাপে কয়েকবার করছে, ও কন্টিনিউ করতেছে ওই লোকটাকে দিয়ে। আর যে আমাকে যে ফকির দিয়ে বা তান্ত্রিক দিয়ে কুফরিটা করাইছে, সে খুব ডেঞ্জারাস, মানে সে খুব এই বিষয়ে সে অনেক পারদর্শী। আর যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে, আমার রক্তে পুরো মিশে গেছে, বুঝতে পারি নাই। আর তার কাজগুলো এরকমই যে ডে বাই ডে একটা মানুষ অসুস্থ হয়ে যাবে, একটা সময় পাগল হয়ে ঘর থেকে বের হয়ে যাবে, এভাবেই তার কাজ। এইটা আমাকে বলেন যে ওই জিনটা আপনার প্রতি ভালোবাসা শুরু হলো, ভালোবাসা প্রকাশ বা এরকম এগ্রেসিভলি লাভ ইউ বলা শুরু করলো কবে? ভালোবাসা তো ধরেন হচ্ছে তারা আমার ক্ষতি চাইতো, আমার হাজবেন্ডের সাথে আমার দূরত্ব তৈরি করবে, তার জন্য হচ্ছে ও হচ্ছে চরিত্রহীন একটা জিন। জিনেদের মধ্যেও কিন্তু ভালো খারাপ সব আছে, ও একটা চরিত্রহীন জিন। তো ও আমার কাছে আসলে আমার হাজবেন্ড আমার কাছে যেন না আসতে পারে। আর ইভেন হচ্ছে আমার হাজবেন্ডের কাছে একজন পাঠাইতো, একটা মহিলা, সেটা আমি জানতে পারি। জিনেরাই আমাকে বসায়, একদিন আমাকে বসায়, কিছু দোয়া দুরুদ পড়ে বসানোর পর আমাকে কয়েকবার বসাইছে। আমাকে যে তান্ত্রিক যে আমাকে কাজটা করছে, কুফরি করছে, আমাকে তার চেহারা দেখাই দিছে। তার যে সেই 15-16 বছর আগে যে তার যে বডি ফিটনেস মানে স্ট্রাকচার, সেটা কেমন ফেস দেখাই দিছে, বর্তমানে তার কেমন সেটাও দেখাইছে। এবং যতবারই সে আমাকে বসাইছে ততবারই তাকে আমি আমার ঘরে দেখছি, আমার বিছানার উপর বসা দেখছি, নয়তো আমার বাথরুমে দেখছি। আপনার বাথরুমে? হ্যাঁ, আমার বাথরুমে, নয়তো আমার বিছানাতে বসে আছে, আমার বেডে, যেটাতে আমি থাকতাম। তো তাকে আমি কি এইভাবেই দেখছি।
এটা দেখার পর আমাকে বলতো যে তোর বাসা এখনো তুই যেতে পারবি না। ওরা আমাকে আপডেট দিত, বলতো, আর বলতো যে আমার ট্রিটমেন্টগুলো আমার নিজের কাছে, আমার ট্রিটমেন্ট ফকির কবিরা সেটা করতে পারবে না। ঠিকই তাই হয়েছে, আমার ট্রিটমেন্টগুলো আমার নিজের কাছেই ছিল। একদিনকে আমাকে এরকম বসানোর পর দেখি যে ওই তান্ত্রিকটা বসে আছে, আমাকে দেখার পর সে এসে আমার পা ধরছে। আর একটা মহিলা নাচতেছে আর ঘুরতেছে, ঘুরতেছে। এর মধ্যে আমি জানতে পারলাম তার নাম হচ্ছে যুগনি। সেই যুগনি খুবই খারাপ। তো যুগনি যেই পুরুষকে একবার ধরে সেই পুরুষকে ধ্বংস করে দেবে। তো সেই যুগনিকে আমার হাজবেন্ডের কাছে পাঠাইতো। আর আমাকে ওই চরিত্রহীন জিন, 2টা জিন ছিল। আপনার হাজবেন্ডের কাছে কি করতে পারতেন? আমার হাজবেন্ড যেন আমার কাছে না আসে, না আসতে পারে, তার মন যেন আমার কাছে না আসে, আমার মন যেন না চায়। কেমন মানে আপনি কি দেখছেন বা আপনার সাথে কি আমার experience প্রথম হয়েছে? হাজবেন্ডের সাথে পজেস্ট ছিল সেটা তো বুঝতে পারিনি। পরে যে বিয়ে করি ওর কাছে আসতো, ওর সাথে ফিজিক্যালি করতো, আমি শ্যাডো দেখতাম। শ্যাডো দেখতেন? হ্যাঁ আমি শিওর। হ্যাঁ শিওর। এবং আমাকে মারতো হাওয়া থেকে, প্রচন্ড ভাবে মারতো ভাইয়া। আপনি শ্যাডো দেখতেন কেমন? শ্যাডো একটা মানুষের শ্যাডো যেমন হয় তেমন। আপনার হাজবেন্ডের সাথে? হ্যাঁ দেখতাম। 2জন, একটা নাম আছে বলতে পারতেছি না, তোকে আমরা বুড়ি বলতাম, মানে ওরা সবাই বুড়ি বলতো। সে অনেক বয়স্ক ছিল, ওই জিনটা নারী। তো সেও তাকে- যেত হাজবেন্ডের কাছে? হ্যাঁ সেও, 2জন, তার কাছে 2জন, 2টা নারী, আমার কাছে 2টা পুরুষ। তো এই আবার 4জনের বলেন মোট আপনি? কথা হচ্ছে চরিত্রহীন ছিল। আর বাকি যারা ছিল আসতো সাময়িক সময়ের জন্য, তারা হচ্ছে মুসলমান ছিল, অনেক ভালো ছিল, অনেক আমাকে ওদের মধ্যে অনেক উপকার করছে অনেক জিন। আরেকটা জিন ছিল মহিলা, সে হচ্ছে তাকে খুশি বলতাম, সে নাম বলতো না, কারণ সে যখন আসতো তখন হচ্ছে আমার ঘরে কোনো মারামারি হইতো না, ঝগড়া হইতো না, বা কোনো ভাঙচুর করতো না। ভালো ভদ্র খেলতো, বাচ্চাদের সাথে আমার সাথে খেলতো, মজা করতো, দুষ্টামি করতো, তাই তাকে খুশি বলে ডাকতাম। তো আমাকে অনেক ভালো জিন আমাকে অনেক ভালো পরামর্শ দিচ্ছে। আমাকে প্রথম থেকে ওরা পরামর্শ দিচ্ছে যে আমার ট্রিটমেন্টগুলো আমার নিজের কাছে। কি ট্রিটমেন্ট? আমি হচ্ছে হাজবেন্ডের সাথে কন্টিনিউ আমার বন্ডিংটা ভালো থাকতে হবে। ওরা হাজার আমাকে মাথা গরম করলেও আমি মাথা গরম করতে পারবো না, ঝগড়া করতে পারবো না। আমার পার্সনের সাথেও না। ধরেন আমি বাইরে বের হয়েছি, এটা রিক্সাওয়ালা সিএনজিওয়ালা, তাদের সাথে ঝগড়া করতে পারবো না। আমি বাজারে গেলাম, ওইখানে ওরা চাইবে ঝগড়া করতে, ঝগড়া সৃষ্টি করতে, যে ওই মানুষটা আমার অপোজিশনে যে আসছে তাকে হচ্ছে কোনোভাবে পজেস্ট করবে বা হচ্ছে কন্ট্রোল করবে, যেন আমার সাথে ঝগড়া করে। আমি ঝগড়া করতে পারবো না, অন্যায় পাপ এমন কিছু আমি করতে পারবো না। তাহলে আমি এভাবে আস্তে আস্তে ভালো হয়ে যাব। আর প্রেগনেন্সি আর বাবু হলে, সেটা তো বলছি আগে থেকে, প্রথম থেকে, যে বাবু হলে আমি ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। হ্যাঁ একটু প্রভাব থাকবে, সেটা যে আমাকে 2টা জিনের মধ্যে যে 2টা পুরুষ জিন ছিল, একটা যে আমাকে ভালোবাসে, ওর মতেও ভালোবাসে, ও আমাকে আগেই বলছে যে আমি যাব না, কখনোই যাব না, যদি আমি মরে যাই তারপরও যাব না, মরে গেলেই তো যাবো, মরে যাওয়ার আগ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। তুই মরে যাবি না, তো আমি মরে যাবো, তখনই তোর আমার বিচ্ছেদ হবে। আমি তোর পিছু ছাড়বো, তার আগে কখনো আমি পিছু ছাড়বো না। হয়তো তোর অনেক বেশি ক্ষতি করবো না, কিন্তু তোর পিছু আমি ছাড়বো না। সেটা এখনো বলে, সেটা আগেও বলতে এখনো বলে। এখন আপনার শারীরিক অবস্থা কি, মানসিক এখন অবস্থা? শারীরিক অবস্থা যে ওইটাই একটু সমস্যা করে আমার, বা হচ্ছে ও আবার 2-1জন নিয়ে আসে, 2-1জন যে নিয়ে আসে, এরকমই মাঝে মাঝে আমার সমস্যা হয়। তাহলে আমি স্বাভাবিক জীবনযাপন হয়তো কখনোই করতে পারবো না। 2-1জন নিয়ে আসে, এনে কি করে? আমি আগে দেখতাম, আপনার এখানে আসার আগে এরকম দেখতাম, এখানে আসার পর আর মাঝখানে আমি কিছুদিন আরো অসুস্থ ছিলাম, সপ্তাহখানিক। তো আবার যে ইমাম ট্রিটমেন্ট করে তিনি আসছিল, তিনি আবার কয়েকবার ট্রিটমেন্ট করছে, করার পরে এখন আলহামদুলিল্লাহ একটু ভালো আছি, কয়েকটা দিন ভালো আছি। তবে যে হচ্ছে মানুষের যে সুস্থ একটা মানুষের যে শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, সেখানে কিন্তু আমি নাই। আর আমি জানি না যে আমি স্বাভাবিক সুস্থ জীবনযাপন আদৌ করতে পারবো কিনা। যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলার থাকে মনে হয়? যারা দেখতেছে, যারা হচ্ছে এগুলো বিশ্বাস করে না, তারা ভুক্তভোগী যদি হবে তাহলে বিশ্বাস করবে, বা যারা দেখবে চোখে ছেলে কাজগুলো করছে আমাকে। কারণ ও আমাকে বিয়ের প্রস্তাবও দিছে, এরপরে ওর সাথে আমার সাথে এই বিষয়টা নিয়ে অনেক ঝগড়া হয়েছে, তর্কও হয়েছে। ইভেন ওর বউর সামনেও আমাকে বলছে যে তোর বউ পরকে আসক্ত, তুই আমার ক্ষতি করছস, আজকে তুই নিজেও ক্ষতিগ্রস্ত, আমাকে আর্থিকভাবে ক্ষতি করছস, এখন তোর হচ্ছে নিজেই আর্থিক সংকটে ভুগতেছিস, তুই আমাকে হচ্ছে আমার বাড়ি ছাড়া করছস, তুই নিজেও মাঝে মাঝে বাড়ি ছাড়া থাকস টাকার জন্য, মানুষ পাওনাদার আসে, পালাই পালাই বেড়াস, আমাকে হচ্ছে সেকেন্ড বিয়ে করতে বাধ্য করছস, তোর বউ হচ্ছে হাজার, মানে 1-2টা না, অনেকগুলা পুরুষের সাথে সে পরকে আসক্ত হয়ে গেছে এই পর্যন্ত। তাহলে তুই কোন দিকটা ভালো আছিস? নাই তো। আমি ওকে একটা সময় দিচ্ছি, একটা সুযোগ দিচ্ছি, আমার হাজবেন্ডের বিষয়, তো সেই সুযোগটা ওই কিন্তু ব্যবহার করতে পারে নাই।
আমি কিন্তু কার কখনো সুযোগ দিবও না। আমার সাথে অন্যায় করছে, ক্ষমাটা কিন্তু আমাকেই করতে হবে। অবশ্যই অবশ্যই দায়বদ্ধ কিন্তু আমার কাছেও। আর আমার কিছু মানুষ আছে আমার এলাকার, এই আপনার এপিসোডটা দেখছে আগেরটা, যে আমার লজ্জা নাই শরম নাই এই কথাগুলো বললাম। যখন আপনি ভুক্তভোগী হবেন তখন আপনার লজ্জা শরম হয়তো থাকবে না, যার ঘাত সেই ঠিক আছে না, আপনার লজ্জা শরম থাকবে না। আর এটা কিন্তু আমি যে আমার স্বভাব চরিত্র খারাপ আমি কিন্তু সেটা বলি নাই। আর আমার স্বভাব চরিত্র খারাপ না, ব্যক্তিগত আমি খারাপ না। আমি বলতে পারি, কেউ বলতে পারবো না যে ব্যক্তিগত আমি খারাপ, আমার চারিত্রিক সমস্যা আছে, আমি মিথ্যা কথা বলি, আমি লোভী, এটা কেউ বলতে পারবে না। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে এটা বলতে পারবে না। হয়তো বয়স কম, হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আমার হাজব্যান্ডের সাথে আমার একটা বয়সের একটা মানে ডিফারেন্স ছিল, তার আমাদের দুজনের বয়সে অনেক ব্যবধান ছিল, হয়তো অনেকে ধারণা করে নিবে। যারা ধারণা করবে তাদের চারিত্রিক সমস্যা আছে, তারা এটা ধারণা করবে। তাছাড়া না, কেউ কিছু দেখছে এটা বলতে পারবে না, শুনছে বা ধারণা, তাছাড়া না। মানে আমি এতটা কষ্ট করছি সেটা আমি বলতেও চাই না ক্যামেরার সামনে, যে আমি এতটা কষ্ট করছি। আমার দুইটা ছেলে, ওরা আল্লাহ ওদেরকে অনেক বুঝ দিছে, ওরা ছোট সময় থেকে এটা দেখতেছে, আমার জন্যই তো এত কিছু। ওরা আজকে ওদের বাবা ছাড়া। আমি মনে করি এটা দায় ভার আমার সম্পূর্ণ, যদিও আমি এখানে আমার কোনো দায় নাই, হাত নাই, কিন্তু তারপরও কারণটা তো আমি, তো আমার ছেলেরা অনেক বুঝ দিচ্ছে। আমার এই বাচ্চাটা এখন হিসাব মতো বাবা ছাড়া, কারণ তার সাথে সংসার করবো বলে আমি বিয়ে করি নাই, ওই কমিটমেন্টে তার সাথে আমি নাই, কখনো ছিলামও না। ওদের হাত থেকে বাঁচার জন্য বাচ্চা নিয়েছেন। তারপরেও যে একটা মানুষ যে আমার জন্য অনেক কিছু করছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ, কোনো ছেলে মানুষ কখনো এত কিছু ফেস করে থাকবে না, কখনোই থাকবে না। কারণ ওর দুইটা দাঁত ভালো দাঁত ফেলে দিছে, ওর মধ্যে পজেস্ট হয়ে নিজে নিজেই দাঁতগুলো উঠাই ফেলছে, ভালো দাঁত। ও অপারেশন বোবা হয়ে যেত, কথা বলতে পারতো না, 24 ঘন্টা টাইম করা। একবার প্যারালাইজড হয়ে গেছিল পুরো এক পাশ, ডান পাশ, পা থেকে হাত পর্যন্ত। অনেকবার ওকে ফিজিক্যালি ওকে অনেক টর্চার করছে। ওর গলা এত প্রেসার করতো যে ওর যে গলার মধ্যে আপনার হচ্ছে ছোট ছোট গোটা হয়ে গেছিল, ঘা হয়ে গেছিল, ট্রিটমেন্ট করতে হয়েছে, গলাতে সবসময় ব্লাড বের হইতো, এইভাবে গলায় টর্চার করতো। তো এটা তো আমার জন্য টর্চারের শিকারটা হয়েছে। আপনার উপর শারীরিক নির্যাতন? আমার উপর ভাইয়া হচ্ছে, আমি তো একটা সন্তান, আমার তো মা আছে, আমার মার যদি একটা আঘাত লাগে, আঘাতের চিহ্নটা যদি আমি দেখি আমার কেমন লাগবে। সেখানে আমার এখানে একটা কামড়ের দাগ, এখানে একটা কামড় দিছিল, ছবিটা এখন নাই যেহেতু কয়েক বছর হয়ে গেছে, বারবার ফোন পাল্টানো হয়েছে। এখানে একটা কামড়ের দাগ দিছিল ভাইয়া, ওটা 1 মাসের বেশি সময় ছিল। মানে ওটা আমি যখন দেখতাম ভাইয়া আমারই খারাপ লাগতো, আর আমার ছোট ছোট দুইটা ছেলের কেমন লাগতো ভিতর। আমি নিজে সন্তান, আমি ফিল করি যে আমার মায়ের শরীরে যদি আমি একটা আঘাত দেখতাম এরকম, আমার কেমন ফিল হইতো। সেখানে আমার ছেলেরা এরকম আঘাত ওরা দেখছে, ওরা তো শুধু এটা দেখছে, আমার শরীরের ভেতরে ক্ষতটা তোরা দেখে নাই, যে ওরা আমাদের কাপড়ের ভেতরে ঠিক কতটা ক্ষত করছে সেটা কিন্তু আমার ছেলেরা দেখে নাই। তারপর এখানে যে ক্ষতটা ছিল এটা খুব বাজেভাবে ক্ষত হয়েছিল, 1 মাসেরও বেশি সময় লাগছে আমার ক্ষতটা মানে যাইতে, মানে ওরা এমন বাজেভাবে আমাকে কামড় দিছে। আরো ক্ষত করছে শরীরে? আমার শরীরে কামড় দিত, অনেক জায়গায় কামড় দিত, আঁচড় দিত। তো এই কথাগুলো আমি বললাম আমি নির্লজ্জ, কিন্তু এই কাজগুলো তো আমার সাথে হয়েছে, এটা আমার কোনো দায়ভার তো নাই। আর অনেকে হয়তো বলবে তার সাথে আমার সাথে হয়তো প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাদের জন্য বলি যে না, তার সাথে আমার কোনো প্রেম ভালোবাসা ছিল না। আপনার অমতে সে মানুষ হোক জিন হোক আপনাকে স্পর্শ করতেছে, এটা তো মানে একটা মানুষের জীবনের সবচেয়ে খারাপ জিনিস হলে এটা, যে আমার অমতে কেউ আমাকে স্পর্শ করবে। আজকে আমি ওদের জন্য, আমার সেকেন্ড ম্যারেজ, আমি এখন কি যে 2টা বিয়ে হয়েছে, আজকে ওদের জন্য, আজকে এখনো পর্যন্ত আমি বাড়ি ছাড়া আমার 2টা ছেলেকে নিয়ে এখন আমি অনিশ্চয়তা একটা ভবিষ্যৎ 3টা ছেলেকে নিয়ে পার করতেছি। আমার প্রথম হাজবেন্ডের অনেক টাকা এখন মানুষের কাছে আছে, দেয় না, এখনো 50 লাখ টাকার উপরে মানুষের কাছে আছে, দেয় না। তো আমার 2টা ছেলের পড়াশোনার অনেক খরচ, আমি তো শুধু আমার টাকা চাই, আমাদের যে হকটা সেটা, তাদেরটা তো না, তারপর তারা দেবে না। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে তারা মানুষ। বলা যাবে না, বললে কি আজকে আমি যদি বলতে যাই বললে আমি ভালো না, কারণ আমি তো পাওনাদার, আমি তো চাইবো আমার হকটা। তারা সংখ্যায় অনেক বেশি, আমি সংখ্যায় শুধুমাত্র একজন, কিন্তু তারা সংখ্যায় অনেক। একটা
আমি যে মানে কি পরিমাণ যুদ্ধ করতেছি সেটা আসলে আমি নিজে নিজে অবাক হয়ে যাই যে আল্লাহ আমাকে এত ধৈর্য কিভাবে দিছে। আমি কিন্তু পার্সোনালি ছোটবেলা থেকে কিন্তু খুব শান্ত, খুব বোকাশোকা একটা মানুষ ছিলাম। এখন যে খুব বেশি বুঝি তা না, কিন্তু পরিস্থিতি পরিবেশের কারণে আমি এখন অনেক কিছু বোঝার চেষ্টা করি বা বুঝি, ভাবি, অনেক কিছুই ভাবি। আমার মানে আমি বোঝাইতে পারবো না যে আমি কি পরিমাণ কষ্ট করছি। আমি শুধু আল্লাহকে বলছি যে আল্লাহ তুমি আমাকে যত কষ্টই দাও, তুমি শুধু আমাকে ধৈর্য দিও যেন আমি কষ্টটা বহন করতে পারি। আমাকে তুমি অধৈর্য করে ফেলো না, কারণ সবকিছু একটা ধৈর্যের একটা ফল আছে, তুমি সেটা আমাকে দিবা। আমি সেই অপেক্ষাতেই আছি, আমি ধৈর্য ধরবো। চলো আমরা শেষ করব। আমি যে মানে ভাই আমি যদি আপনাকে একটা দিন শুধু বলতে পারতাম যে এই একটা দিন আমার সাথে এই ঘটনাগুলো ঘটছে, আমি নিজেই পাগল হয়ে যেতেন। আর সেখানে আমি কন্টিনিউ কয়েকটা বছর আমি সেটা ফেস করছি। একবার আমি ওদেরকে মারছিলাম, আমি দেখতেছি ওরা এসে দাঁড়ায় আছে, তো আমি ঝাড়ুতে আঘাত করছিলাম। আঘাত করার কারণে ওরা আমার বাচ্চাটাকেও পজেস্ট করছে, আমার ছেলেটাকেও। আমি ছেলেটাকে নিয়ে হসপিটালে ভর্তি ছিলাম। আমার সকালে ভাইয়া ওষুধ কিনতে হবে, আমার কাছে মাত্র 1200 টাকা আছে। সেখানে সেই টাকাটা ভাই ওরা রাতে নিয়ে গেছে। আমি কেবিনে ছিলাম, দরজা লক করা ছিল, লক করে আমি শুইছি। শোয়ার আগে আমি বিছানার নিচে রাখছি টাকাটা, বেডের নিচে, যেন হচ্ছে আমি হাত দিলেই পাই, বা দিনের বেলা যদি কেউ আসে যেন না নিয়ে যায়। আর আমি নিজে সেভ রাখছি যে তোরা টাকা নিয়ে যা। কিন্তু সকালবেলা ভাই যখন ওষুধ আনতে যাবো, আমাকে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ আনতে বলছে, ভাই ওই মুহূর্তে ভাইয়া টাকা নাই আমার কাছে। আমি এই মুহূর্তটা পার করছি যেখানে ওদের বাবার লাখ লাখ টাকা মানুষের কাছে পড়ে আছে, যেখানে আমার ছেলেটার ট্রিটমেন্টের জন্য আমি অনেক কষ্ট করছি, জানেন, অনেক কষ্ট করছি। যখন আমি ভর্তি করাইতে যাব, আমার কাছে কোনো টাকা নাই। আমি 5000 না 4000 টাকা নিয়ে গেছি হসপিটালে, সেখানে টাকা আমি দিতে পারতেছি না, ওষুধ কিনতে পারতেছি না। ভর্তি করেছি বিকেলবেলা, রাত হয়ে গেছে, আমি ওষুধ আনতে পারতেছি না। সবাই বলতেছে ওষুধ, ডাক্তার বলতেছে এখন ওষুধ কেন আনেন নাই, সিস্টার বলতেছে এখন কেন ওষুধ আনে নাই। এখন আমি কিভাবে আনবো, আমার কাছে তো টাকা নাই। এরপরে আমি আমার ছেলেকে রেখে সন্ধ্যাবেলা টাকার জন্য বিভিন্ন জায়গায় আমি বাড়িতে আসলাম, বিভিন্ন জায়গায় ফোন করে আমি কিছু টাকা অ্যারেঞ্জ করে ওষুধ নিয়ে আমি রাত্রেবেলা হসপিটালে যাই। 2 দিন এভাবে চলে, 5 দিন ছিলাম। এরপরে 1200 টাকা আমার কাছে ছিল, সেই টাকাটা ওরা নিয়ে গেছে। আমাকে ওরা এইভাবে কষ্ট দিছে। আমার ছেলেরা ঈদের 3টা ঈদে আমার ছেলেরা মিষ্টি মুখ করতে পারে নাই, 7 দিন অনাহারে ছিল। রাতে 12টার সময় আমাদেরকে খাওয়াই। বোন, আমি যারা দেখছেন তাদের জন্য অনুরোধ করতে চাই, বিশ্বাস অবিশ্বাস এক সাইডে, আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করলে আমি হয়তো এর একেবারেই উল্টো, কিন্তু অনুরোধ করতে চাই যারা বিশ্বাস করেন, কুফরি করেন না, কারো ক্ষতি করেন না। মানুষটা আপনার ভালোবাসা হোক বা শত্রু হোক, যে পক্ষেরই হোক, ক্ষতি করেন না। আপনার একটা ছোট কাজে, আপনার একটা ছোট অ্যাকশনে অন্য একটা মানুষের জীবন পুরোটা উল্টে যাইতে পারে। ডোন্ট ডু দ্যাট।